প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট মুক্তিযোদ্ধা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউএসএর সদস্য প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান। আপনাদের দুইজনকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমাদের দুই অতিথি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তারা দীর্ঘদিন প্রবাসে বসবাস করছেন। প্রবাস নিয়ে তারা অনেক কিছু জানেন, অনেক কিছু ভাবেন এবং বাংলাদেশ নিয়ে অনেক কিছু বিভিন্ন প্রোগ্রামে তারা বাংলাদেশে নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। আজকে আমরা তাদের দুইজনের কাছ থেকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা শুনবো, তারা তখন যে ভূমিকা রেখেছেন এবং তাদের যে অবদান, বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, সেই বিষয়গুলি আমরা কথা বলবো। আমি প্রথমে প্রফেসর সৈয়দ মুজিবুর রহমানকে দিয়ে শুরু করতেছি। আপনি যখন বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আপনি একটা কলেজে অধ্যাপনায় ছিলেন, সেই সময় আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সেই সময়ের দিয়ে যদি শুরু করেন, কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আমাদের মুক্তিযুদ্ধ ওটা হঠাৎ করে কিন্তু শুরু হয়নি। 47 সালে যে ভারত বিভক্তি এবং ভারত বিভক্তির পরে তৎকালীন গভর্নর জেনারেল পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ যে ঘোষণা দিয়েছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, সেখান থেকেই বাঙালির মনে একটি ক্ষোভের জন্ম হয়েছিল। কারণ তখনকার পাকিস্তানের ভাষাভাষী জনগোষ্ঠীর মাত্র 3% মাতৃভাষা ছিল উর্দু এবং 54% অধিবাসী পাকিস্তানের তৎকালীন এদের মাতৃভাষা ছিল বাংলা। তো কাজেই ন্যায্যভাবে বাংলা রাষ্ট্রভাষা হওয়ার কথা ছিল। আমরা কিন্তু বাঙালিরা এটা চাইনি। আমরা বলেছিলাম যে আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন, তৎকালীন নেতৃবৃন্দ, যে না, বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হবে বাংলা, উর্দুর সঙ্গে বাংলাও রাষ্ট্রভাষা, এটা মেনে নিতে হবে। কিন্তু এটি পাকিস্তানটা মানতে চায়নি বলেই আন্দোলনের ধারাবাহিকতায় 52 ভাষা আন্দোলন এবং 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি চিত্র স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই চিত্রটি হচ্ছে যে আমাদের সম্ভবত পাকিস্তানের সঙ্গে থাকা যাবে না, কারণ দিন যতই যেতে থাকলো ততই বৈষম্যের যে পাহাড়টি এটি পর্বত প্রমাণ হয়ে উঠতে লাগলো এবং যার ধারাবাহিকতায় দেখব আমরা প্রত্যেক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, শিক্ষার যে হার, শিক্ষিতের হার, সরকারি চাকুরিতে আমাদের যে প্রবেশাধিকার, সৈন্যবাহিনীতে আমাদের যে প্রবেশাধিকার, কেন্দ্রীয় সরকারে আমাদের যে সরকারের উচ্চপদে বাঙালিদের যে হার, সকল ক্ষেত্রে আমাদের যে নগণ্য চিত্র ফুটে উঠেছিল। এই যে নগণ্য চিত্র, বিরাট বৈষম্য শুধু নয়, এটা এবারে নগণ্য রকমের চিত্র, এই চিত্রের বিরুদ্ধে ফুঁসে উঠছিল নব্য বাংলাদেশ এই যে তরুণ সমাজ এবং তরুণ সমাজের নেতৃত্বে আমরা দেখব তখনকার কলকাতা থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনও তিনি বঙ্গবন্ধু হন নাই, শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ভাষা আন্দোলনে ফুঁসে উঠেছিলেন। কিন্তু 52 ভাষা আন্দোলনের সময় তিনি জেলে ছিলেন, জেল থেকে বেরিয়ে এলেন। আন্দোলন দেখা যাবে যে আপনার 54 নির্বাচন, সেই নির্বাচনে বাঙালি রায় দিল যুক্তফ্রন্টের পক্ষে, কিন্তু ফজলুল হক সাহেবের মিনিস্ট্রি ভেঙে দেওয়া হলো। তারপরে আবার আতাউর রহমান খান এলেন, ভেঙে দেওয়া হলো। আইয়ুব খানের যে আপনার সামরিক শাসনের পরে আপনার এই যে 2 ইউনিট সংখ্যাসাম্যকে ভেঙে সংখ্যাসাম্য করে দেওয়া হলো। আমরা আপনার 54 ভাগ, তারা 46 ভাগ, কিন্তু সেখানে সংখ্যাসাম্য 2 ইউনিট করে দেওয়া হলো। এই জিনিস, এই একটার পর একটা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন আপনার বেড়ে উঠছিল, তারই ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর প্রণীত যে 6 দফা, তারপরে ছাত্র সমাজের 11 দফা, এই একত্রিতভাবে 69-এর গণ আন্দোলন এবং এই গণ আন্দোলনের চাপে আইয়ুব খানের পতন, ইয়াহিয়া খান এলেন তার অভ্যুদয় মঞ্চে এবং তিনি এসে যে নির্বাচন দিলেন, সেই নির্বাচনে যদিও সেটি লিগ্যাল ফ্রেমের মধ্যে দিয়ে, তারপরেও দেখা গেল বাঙালি জনতা ভোটে ভুল করল না। তারা
আপনার জাতীয় সংসদের মাত্র 2টি আসন ছাড়া সকল আসনে আওয়ামী লীগকে জয়যুক্ত করালো এবং প্রাদেশিক পরিষদে তো একবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো। কিন্তু টালবাহানা হতে থাকলো জাতীয় সংসদের অধিবেশন ডাকা, সংবিধান প্রশ্নে, এবং বাঙালির আর কোনো পথ থাকলো না, আপনার দেয়ালে পথ পিটিয়ে গেছে, যার ফলশ্রুতি 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ। কারণ এহিয়া আপনার জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন, অধিবেশন আবার বাতিল ঘোষণা করলেন, জনগণ চাপ সৃষ্টি করলেন, বঙ্গবন্ধুকে ধরে নিয়ে আসা হলো এবং সেই রেস কোর্সের ময়দানে, ঘুরদৌড়ের ময়দানে বঙ্গবন্ধু ঘোষণা দিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই যে শুরু হলো এবং তার যে নির্দেশ ছিল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তৈরি হোক, রক্ত যখন দিয়েছি আর অধিক রক্ত দেব, এদেশকে মুক্ত করে ছাড়ব, এই বাণীগুলোকে বাংলার দামাল ছেলেরা, বাংলার কৃষক শ্রমিকরা, কারণ বঙ্গবন্ধুর মূল হাতিয়ার ছিল এদেশের কৃষক শ্রমিকরা, লাঙল হাতে কৃষকরা বেরিয়ে এলো, লাঠি হাতে শ্রমিকরা বেরিয়ে এলো এবং তরুণরা আপনার মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়লো। 9 মাসে অবশ্য আমরা আপনার বিয়েকে পেয়েছি, আমাদের পার্শ্ববর্তী যে দেশ, সে দেশে আমরা আশ্রয় পেয়েছি, তাদের সমর্থন পেয়েছি নিয়ে 9 মাসের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে তারা বঙ্গবন্ধুকে আপনার গ্রেপ্তার করে নিয়ে গেল পশ্চিম পাকিস্তানে। অংশ নেওয়ার কথা দেখুন, তখন আমরা শ্রীমঙ্গলে ছিলাম, ইয়ের ব্যাপারটি আমরা যখন সকালে শুনলাম আপনার 26শে মার্চ সকালে একটার পর একটা আপনার ফরমান, মিলিটারি ফরমান যেটি আছে, সামরিক ফরমান ঘোষিত হচ্ছে, শ্রীমঙ্গলের কয়েকটি ছেলে, আমার মনে আছে যে 8টা-9টা বাজে, তখন মানি না মানবো না, এখানের ঘোষণা মানি না মানবো না, মিছিল বের করে দিয়েছে। ছাত্রলীগের কয়টি ছেলে, ছাত্রলীগের কয়টি নেই, 12-14 জন ছেলে মিছিল বের করে দিয়েছে। 11টা সাড়ে 11টার সময় আমরা দেখলাম আকাশবাণী থেকে বলা হলো বাংলাদেশের সিভিল ওয়ার শুরু হয়ে গেছে, হাজারে হাজার মানুষ বেরিয়ে গেল। আমাদের জন্য একটা সুবিধা ছিল, শ্রীমঙ্গল একেবারে ভারত ঘেঁষা, ত্রিপুরা কাছে ঘেঁষা, হ্যাঁ একেবারে সীমান্তে, যার জন্যে আপনার চট করে পাকিস্তানিরা শ্রীমঙ্গলে আসে নাই। তখন ওই কলেজে, হ্যাঁ আমি তখন শ্রীমঙ্গল কলেজে আমরা প্রতিদিন ইয়ে করছি, 12টায় মিছিল বেরুলো, পাকিস্তানের পতাকা নামিয়ে দেওয়া হলো, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, মিছিল চলছে এবং ওই যে আপনার তখন আর কি আছে, যা আছে তাই নিয়ে তৈরি হোক, ছেলেরা করছে বড় বড় বোল্ডার, ওই যে শ্রীমঙ্গল শহরের পাশের যে বিল্ডিংগুলো, এদের ছাদের উপরে তুলছে, এদের কি ইয়ে মনে করতে পাঞ্জাবিদের যে ইয়ে যাবে কনভয়গুলো যাবে, এর উপরে ওই বোল্ডার ঠেলে দিয়ে গাড়ি ইয়ে করে ফেলবে, রাস্তা আপনার সড়কের 2 মাথা কেটে দিয়ে রেখে দিচ্ছে, ওই সাতগাঁওয়ের পাহাড়ে গাছ কেটে রাস্তার উপরে ফেলে রাখছে, এরকম করে উচ্ছ্বাস দিয়ে ঠেকানোর চেষ্টা করছে। এই দিয়ে এর শুরু, এবং ওখানে অবশ্য 2-3 দিনের মধ্যেই কর্নেল ওসমানী সাহেব এলেন, তারপরে আপনার ব্রিগেডিয়ার পান্ডে ত্রিপুরা থেকে এলেন, আমাদের এখানে ইয়েও এসেছেন, আপনার গাজী সাহেব, ফরিদ গাজী সাহেব সিলেট থেকে এসেছেন, তারপরে আপনার তখন বালাগঞ্জের এমপি ছিলেন না লুৎফুর রহমান সাহেব এলেন। তবে এই সময়ে আমরা যার কাছ থেকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হয়েছি, যার কাছ থেকে আমরা আপনার উদ্দীপনা পেয়েছি, তিনি হচ্ছেন কমান্ড্যান্ট মানিক চৌধুরী। ইনি বাহুবল, চুনারুঘাট এবং শ্রীমঙ্গল এলাকার তখনকার MNA ছিলেন, জাতীয় সংসদ সদস্য। উনি ছিলেন প্রাদেশিক না, জাতীয় সংসদ সদস্য মানিক চৌধুরী MNA আমাদের 3 থানায় MNA ছিলেন। উনি এলেন, থানায় এসে বসলেন, ডাক দিলেন, ওসি সাহেবকে, থানা ওসি সাহেব চেয়ারে, তুমি এটা করো, ওটা করো, ওটা করো, ইয়ে তোমাদের নির্দেশে প্রশাসন, হ্যাঁ একেবারে সাংঘাতিক, তার অনন্য অবদান মুক্তিযুদ্ধে। সিআর দত্ত তখন ছুটিতে ছিলেন, সোনারঘাটে এসছেন, পাকিস্তানি মেজর সিআর দত্তকে তিনি মুক্তিযুদ্ধে নিয়ে আসেন। সিআর দত্ত তখন বলেছিলেন যে আমার তো অত আছে, আমি তো এই ছুটিতে আছি, তুমি ক্যান্টনমেন্টে তাকে আমাকে মেরে ফেলতো, তুমি দেখো গিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে কত অফিসারকে মেরে ফেলেছে। সিআর দত্তকে তিনি নিয়ে এলেন, সিআর দত্ত আসলেন শ্রীমঙ্গলে 29 তারিখ, 29শে মার্চ
এসে আপনার ওই যে মুজাহিদ আর আনসার রিক্রুট করলেন। জুনাগড়ি দোকানে একটা ছিল, সেখান থেকে আপনার ওই কাপড়, খাকি কাপড় নিলেন, হাফ প্যান্ট বানালেন, বানিয়ে নিয়ে আমার মনে আছে আওয়ামী লীগ করতেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুকিত লস্কর, বাড়ি তার ইয়েতে আপনার করিমগঞ্জের লোক, দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক ছিলেন। তিনি আমাদের বলতেন, মুজিব ভাই তোমরা রাজনীতি করো, আমি রাজনীতি বুঝি টুঝি না। হালকা চুল এরকম করে মাথা ইয়ে করছেন, আমাকে একটা রাইফেল দাও, আমি ইয়েতে যেতে চাই, যুদ্ধে যেতে চাই। মানে ভাই আসলেন, এসে ওই ইয়ে করলেন। আর আরেকটা ছেলে ছিল, ছাত্রলীগ ইয়ে ছিল আপনার আওয়ামী রিক্সাওয়ালা সমিতির সেক্রেটারি আনিস, এরা একটা হাফ প্যান্ট পরলো, একটা ইয়ে নিল, নিয়ে বেল্ট নাই, দড়ি ঢুকিয়ে দিয়ে এই প্যান্টে ডোলা প্যান্ট বেঁধে নিয়েছে। মানিক ভাই ইয়ে করলেন, ওই আপনার তার হবিগঞ্জ থেকে নিয়ে ট্রাক নিয়ে আসলেন। আমার বললেন তাহলে বসো, উনি আমার মামাতো ভাইয়ের ইয়ে দুলাভাই, মানে খালাতো বোনের জামাই দুলাভাই। তো ওই এরকম আমার দুলাভাই, সালে বসো, তুমি এক কাজ করো, গঙ্গাসাগর বাড়ি ওখানে রান্না হচ্ছে, তুমি গিয়ে খান নিয়ে তোমার ট্রাক দিচ্ছি। এই ট্রাক নিয়ে গেলাম আপনার সাতগাঁওয়ে। উনি ওই মসজিদের সামনে, গঙ্গাসবাবু দেখলাম আপনার দুটি এরকম কুচা মেরে মসজিদের সামনে ইয়ে করে, আপনার ওই পাক করছে, এটা সবজির তরকারি আর ভাত পাক করছে। আমি বললাম হিন্দু মানুষ মসজিদে, মুসলমানের মসজিদের সামনে এখানে কি, হিন্দু মুসলমানকে নিষেধ করে দিয়েছে না এখানে পাক করবার জন্য। এই খাবার তুলে নিয়ে আসলাম, দেখলাম হবিগঞ্জ থেকে আপনার 8-10টা ট্রাক আসছে। এসে এরা এই দিন রাত্রে শ্রীমঙ্গল শহর থেকে আরো 3 মাইল দূরে কাকিয়ার বাজার এখানে থাকলো। এবং ওই এর 2 দিন আগে আপনার একটা ঘটনা ঘটেছিল শ্রীমঙ্গলে, এটা পরে শুনবো। আমরা একটু তোফায়েল ভাইয়ের কাছে যাই। তোফায়েল ভাই তো মুক্তিযুদ্ধের ইতিহাস বলেছেন, আপনার অনেক কিছুই বলেছেন। তো আপনি সম্প্রতি দেশে ঘুরে এসেছেন, তো মুক্তিযুদ্ধের আসলে কেমন আছে, তাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছে কিনা? ধন্যবাদ সেলিম ভাই। আসলে ওই যা বলছেন, মুক্তিযুদ্ধের শুরুটা কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে, বঙ্গবন্ধু যে মহান নেতা, আমি রাজনীতি এখন যাই করি, আমার কথা হচ্ছে এই নেতা সারা দেশটাকে একটা ডাকে, ওই 42 মানে 47-এর পর থেকে যে শুরু হয়েছিল বাঙালির অধিকার আদায় করার জন্য, এই মন্ত্র নিয়ে উনি সারাটা জীবনের প্রায় বেশিরভাগ সময় জেলে খাটছে। 12 সকালে রাত্রে আবার অ্যারেস্ট করে। এই অবস্থায় আন্দোলনটারে এমন পর্যায়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ আন্দোলনে এসে এটা রূপ নিছে একেবারে সারা বাঙালি এক ছিল। তখন 7.5 কোটির 7 কোটি আমি বলবো, এরা বঙ্গবন্ধুর ডাকে যে কোনো ত্যাগ করতে সারা প্রস্তুত ছিল। আমরাও, আমি তখন বিএ ক্লাস পাশ করে ল পড়ি, আমি ল কলেজের ছাত্র, আমার এখনো মনে আছে 7ই মার্চের ভাষণের পর আমরা স্বতঃস্ফূর্তভাবে সিলেটে মিছিল বার করছি। পাঞ্জাবিরা তখন তো পাঞ্জাবিরা ক্ষমতায়, গুলি করছে কিন্তু থামাইতে পারে নাই মিছিল, আমরা এইরকম অবস্থা। এবং শেষ পর্যন্ত তো এহিয়া খান বাধ্য হইল ছেড়ে দিতে। ছেড়ে দেওয়ার পরে বঙ্গবন্ধুর ডাকে জাতি যখন এক, তখন পাঞ্জাবিরা আরেকটা যে ভুল করলো, এটা হচ্ছে এত স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেত না যদি না তার সামনে তার মাকে, তার বোনকে ধর্ষণ এবং সারা দেশের বাড়িঘর প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আর্মিরা জ্বালানো পোড়ানো শুরু করার পরেই মানুষের মধ্যে আসলো যে আর তো কোনো, হয় মরতে হবে আর না হয় এই দেশ ছাড়তে হবে। তারা তো বলছে বাংলাদেশে শুধু মাটি চাই, এই এখানে বলছে মাটি চাই আর কিচ্ছু না। এবং তাদের এই মুষ্টিমেয় যে রাজাকার আলবদররা, এরা ছাড়া আমি এখনো আমার মনে পড়ে, আমি তো রেগুলার সৈন্য ছিলাম না, আমি ছিলাম ইউটিসির ক্যাডেট। এমসি কলেজে পড়ার সময়, ওই সময় আমাদের রাইফেল চালানো, এসএমজি চালানো, এগুলো আমাদেরকে শেখাইতো। পাঞ্জাবি উস্তাদ ছিল প্রত্যেক ইউনিভার্সিটিতে, কলেজে। আমি তখন ওই যে আজকের মুকিত সাহেব বলে, সে আমার ক্যাডেট ছিল, সে আমার এখনো বলে যে আপনি তো আমার কমান্ডার, সংসদের যে কমান্ডার। হ্যাঁ, সে আপনার, এটা শুধু আমরা ট্রেনিং ছিলাম। যখন শুনলাম এই যে মুজিব ভাই বললো যে মানিক চৌধুরী আর সিআর দত্তর নেতৃত্বে, এটা হলো 27 তারিখের দিকে, উনারা আমরা শুনলাম, আমি তখন বাড়িতে,
আরেকটা মজার কথা হলো, আমি তখন ওই পিএমএ লং কোর্স ছিল পাকিস্তানের, 74 পিএমএ লং এখন কোর্স, এটা বিএমএ লং কোর্স হ্যাঁ, এটা লাস্ট ব্যাচ। আমি কিন্তু ওইখানে পরীক্ষা দিয়া, হ্যাঁ, তৃতীয় স্তর শেষ করে, মানে চতুর্থ স্তর ছিল এটা আপনার, ওই যে আইএসএসবি করে, আইএসএসবি তারিখের জন্য আমরা চিঠির জন্য অপেক্ষা করছি। আমি তখন বাড়িতে প্রায় আর্মি অফিসার হয়ে গেছি, এই অবস্থা, কোথায় কাকুলে যাব। এর মধ্যেই 25 মার্চের রাত্রে তো ক্র্যাকডাউন হয়ে গেল। 26 তারিখে আমি আপনাকে বলি, আমরা তখন রেডিও ঘুরাই, আমার বড় ভাই তখন চেয়ারম্যান ছিলেন, রেডিও ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ লাগিয়ে গেছে, তখন আমরা শুনি, হ্যাঁ, আই অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব, আমি নিজের কানে এটা শুনছি। 27 তারিখ, হ্যাঁ 27 তারিখ, হ্যাঁ, উই ওয়ার ডিক্লার ওয়ার এগেনস্ট পাক আর্মি, হ্যাঁ, আমরা বিদ্রোহ করছি, এই তো অবস্থা। এটা শোনার পরে আমার বড় ভাই, ওনার দুনালা বন্দুক ছিল, গ্রামের মানুষ কিভাবে স্বতঃস্ফূর্ত, ওরা কিন্তু পলিটিক্স করছে না, আওয়ামী লীগ করে না, ওরা সাধারণ মানুষ, এই অত্যাচারে সবাই লাঠি সুটা নিয়ে, আমার এখনো মনে আছে, আমার ভাই সহ আমাদেরকে সবাইকে নিয়ে এই বন্দুক, হাতিয়ার, বল্লম, এগুলা নিয়ে আমরা লঞ্চ দিয়ে শেরপুরে গেছি, যে আমাদের বাহিনী আসতেছে। ওই সিআর দত্তর নেতৃত্বে মানিক চৌধুরী, উনি যেটা বলছে, মানিক চৌধুরীর অনেক অবদান, খুব সাহসী লোক ছিল সে। তো আসছে, শেরপুরে গিয়ে আমরা জয়েন করলাম, এই সিআর দত্তর কাছে রিপোর্ট করলাম। আমরা জিজ্ঞেস করলাম যে কমান্ডারকে, বলে সিআর দত্ত। গেলাম তো মানিক চৌধুরীও তার সাথে। মানিক চৌধুরীকে আমরা জিজ্ঞেস করলো, তুমি কি? বলে আমি তো ট্রেন্ড আছে, আমার একটা রাইফেল দেন, আমি। সে বললো যে তুমি যে বন্দুক নিয়ে আসছো, এটাতে কোনো কাজ হবে না, বন্দুক নিয়ে তোমার ভাইকে পাঠাইয়া দেবো বাড়িতে, হ্যাঁ, আর ওই লাঠি সুটা যারা নিয়ে আসে যাক, তুমি চলো। এই আমার সাথী করলো একটা 303 রাইফেল। সেই সময় আমি দেখেছি যে কিরকম সমর্থন গ্রামের মানুষের ছিল। এই গ্রামের মানুষ আমাদের রাস্তায় রাস্তায় পাক করে, কাঁধে বয়ে ভার দিয়ে পাক করে ডাইল ভাত এগুলা নিয়ে নিয়ে জায়গায় জায়গায় আমরা তাজপুরে গিয়ে হল্ট করছি, তারপরে রশিদপুরে গেছি। রশিদপুরের স্মৃতি আপনাকে মনে হয় বলছি কিনা জানি না, ওই যে একটা ছেলে আমাদের উপর, আমরা কত বোকা ছিলাম। ও বুঝি, ওই যে আমাদের শ্রীমঙ্গলের ড্রাইভারটা মারা গেল, আমার রাত্রে আনি আমরা করলাম আমার সামনে ভাই, আমরা তখন খাওয়ায় বসছি, আর সে ছিল ওই ট্রাকের উপরে, আমরা গাছের নিচে, হ্যাঁ, বসা খাইতেছি। আমরা পাঠাইছি 10টার সময় শ্রীমঙ্গল থেকে। হঠাৎ আসছে কি জানেন, ওই সেলিং করে যে প্লেন, ওইটা আসছে। আসার পরে মানে আমাদেরকে মারতেছে আর কি। আমরা কত বোকা দেখেন, দিয়ে আমরা মারতে চাইছি ওই প্লেনকে। এটা তো আরো আমাদের অবস্থান জানাইয়া দেওয়া এটা, হ্যাঁ, তখন তো এটাই তখন তো আমরা মনে করছি যে মারিয়া ফেলে দেবো, সেই অভিজ্ঞতা তো আমাদের নাই। তারা গেছে গিয়া মারিয়া টাইরা, ওই আমার ড্রাইভারটা ছেলেটা মরলো। আমার খুব, আমি তার লাস্ট দেখে আমার সহ্য হয়নি। তারপরে আমি, হ্যাঁ, লাস্ট শেষে চলে গেছে তারা। আমরা আস্তে আস্তে কিন্তু সিলেট শঙ্কর দেবনাথ দখল করলাম, বুঝছেন। এই প্রথম, এটা মনে হয় ধরেন 29 বা 30 তারিখে হবে, আমরা সিলেট ঢুকে গেলাম। তখন কিন্তু সিলেটে পাঞ্জাবিরা ছিল, এবং এরা ডক্টর শামস লাক্কাতুরা চা বাগানে গিয়ে ওরা মানে তারা আশ্রয় নিল। তখন ইতিমধ্যে আমাদের ডক্টর শামসুদ্দিন, ওই যে ডক্টর তারেকের বাপ, তা ওনাকে, হি ওয়াজ ভেরি পপুলার সার্জন, হাসপাতালের ডাক্তার, স্বামী, ওনাকে মারলো, ডক্টর লালাকে মারলো। আমাদের বাবুল চেয়ারম্যান, তার ছোট ভাই ছিল আবুল, হ্যাঁ, বাবুল তো আমার ক্লাসমেট। তার আবুল, সে পানের দোকান দিত ওই জিন্দাবাজারে, তারে মাইরা ফেলাইল গুলি কইরা আর্মিরা। এরপরে আমাদের আস্তে আস্তে কিসের চুটে ওদের, আমরা যখন আস্তে আস্তে আগাইতেছিলাম, তারা গিয়ে লাক্কাতুরায় ভাবলো যে আমাদের সাথে এইভাবে পারবে না, ইয়ার অ্যাটাক করতে হবে, আরো সৈন্যের দরকার। তারা তখন রিএনফোর্স করতেছে। আমি তখন, আপনি মনে হয় ছিলেন কিনা, আজিজ স্যার যে আসলেন, গেছিলেন, আজিজ স্যারের বইয়ে আমার ওই কথাটা লেখা আছে যে আমি গিয়া উনি সহ আমাদের এমসি কলেজের সব প্রফেসরকে
একটা বাস আনি আমরা যখন দখল করলাম সিলেট শহর, তখন তারা কিন্তু লাক্কাতুরায় উনারে সহ সমস্ত ফ্যামিলিকে আমরা মানে তাদের সবাইকে নিয়ে দিলাম যে আপনারা তাড়াতাড়ি ভাগেন, কারণ এয়ার অ্যাটাক হবে এবং সব ম্যাসাকার হয়ে যাবে। আমরা 2 দিনের দিন আমরা জেল চালিয়ে দিলাম। আপনার আজিজ ভাই ছিল তখন সিলেট জেলে নিয়ে বন্দি করছিল, ওনারা সহ আমরা যখন জেল খুলে দিলাম তখন কিন্তু পুলিশ অফিসার সিলেটের জেলার যা ছিল সব আমাদের পক্ষে ছিল। আমরা ঢুককেই যে সারিয়াদের সব ডাকাত টাকাত যা ছিল সব বাড়িয়ে গেছে। এখন যা জেলা প্রশাসক আজিজ ভাই, আজিজুর রহমান, হ্যাঁ, উনি আওয়ামী লীগের নেতা ছিল, তখন এমপি ছিল। এই যে ভাই গেলাম আমরা, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এয়ার অ্যাটাক করিয়া আমাদেরকে ছাড়তে বাধ্য করলো, রিট্রিট করলাম আমরা, মানিক চৌধুরী, সিরাজদত্ত সবাই। তখন বললো অনেক ওই আপনার রিট্রিট করার দিন আমার শ্রীমঙ্গলে 2 জন লোক মারা যায়, তখন লস্করার তখন হ্যাঁ মুকিত লস্কর মারা গেছিল ওই সময়। তখন বিশ্বাস করবেন আমরাও মারা যেতাম, কোনো ছিল না। ওই 2 দিন বাঁচছি, ওই একদিন রসুদপুরে বাঁচছি, আর একদিন বাঁচছি যে টিবি হসপিটালের ওইদিকে স্যারদেরকে বের করতে গিয়া মোটর সাইকেলে যখন আপনার কালামৌলবী ছিল শেরপুরের একটা, ওটার মোটর সাইকেলকে আমরা শেষ করলাম রাজাঘাট। তারপরে গিয়ে আমরা ওই মোটর সাইকেলে কোনো 5 মিনিটস যদি দেরি করতাম তাহলে ওইখানেই শেষ হয়ে যেতাম আমরা সেলিং গেট চুটে। তারপরে আসলাম, রিট্রিট করলাম। তখন তখন কিন্তু মুক্তিযোদ্ধা পয়দা হয় নাই, তখন এই বাহিনীতে আমরা ছিলাম যারা ছাত্ররা ট্রেনিং আছে, আর আনসার, মুজাহিদ, পুলিশ, তখনকার বিডিআর যেটা ইপিআর ছিল আমাদের বাঙালি, আর বেঙ্গল রেজিমেন্টের কিছু সিপাহী, আর কোনো নিয়মিত বাহিনী না, ক্যান্টনমেন্ট থেকে যারা বেঁচে আসছিল এরা চলে আসছিল। এই হচ্ছে শুরুর দিকে। তারপরে সিরাজদত্ত বললো যে যাও এখন রিট্রিট করো, আর যে যেমনি পারো ইন্ডিয়ার দিকে ধাবিত হো, ওইখানে আমরা আবার রিফর্ম করব। এই যে গেল, আমি দেখলাম যে আমার বাড়িতে যাওয়া উচিত। আমি রাইফেল সহ ওই বাড়িতে গেছি। বাড়িতে গিয়া পীরের সাথে যোগাযোগ করলাম যে কি আছে, সেনবাবু তখন তো আমাদের এমপি ছিল। যোগাযোগ করার পরে সবাই বললো যে ইন্ডিয়ার যাওয়া ছাড়া, মেঘালয় আমাদের কাছে, সুনামগঞ্জের বর্ডার, ওই দিকে আমরা, তখন তো বর্ষাকাল, ওই বর্ষার আসার সাথে সাথে নৌকা দিয়ে আমরা বৈশাখ মাসের মাঝামাঝি, মানে মেয়ের দিকে, মেয়ের আমি তখন বাড়িতে ছিলাম। তারপরে ওই মেয়ের দিকে গেলাম, গিয়ে ওই পালাট পার হইয়া ওইখানে চলে গেলাম। আনফর্চুনেটলি আমি তো বলছি আমার রিসেন্টলি হয়ে গেছিল। তখন আমি ওই যে বরুণদা, পীর হাবিবুর রহমান, এরা আমাদের ওই মহিলা ক্যাম্প ছিল, ওনার এখানে গিয়া আমি ট্রানজিট ক্যাম্প, ওই যে রিক্রুট করতাম আমরা, মুক্তিযোদ্ধা পাঠাইতাম, ওইটাই কাজে লাগিয়ে গেলাম। আর আমি অন্যদিকে আসি নাই। এই আমার অভিজ্ঞতা। তখন আমি দেখেছি আমাদের কোনো কিছু সেই কাজ হইতো না যদি সাধারণ মানুষ, মেয়ে ছেলে সহ, নিজে না খাইয়া ওরা আমাদেরকে খাদ্য দিছে, আশ্রয় দিছে। গোপনে আপনি জানেন, অনেক স্টোরি তো শুনছেন যে মেয়ে লোক বৈশা গেছে কোরআন নিয়ে, তার ঘরে মুক্তিযোদ্ধা খাইতেছিল, হঠাৎ আর্মি আসছে, সে কোরআন নিয়ে বসে গেছিল। তারপরে মুক্তিযোদ্ধারে এরা ভাবছে যে এটা তো নাই, সে চলে গেছে। এরপরে এই রাজাকারের বাচ্চারা এই মহিটারে দেখাইছে যে এর ঘরে মুক্তিযোদ্ধা ছিল, তোমারে ঠকাইছে, এরপরে এসে মহিটারেও মারিয়ে ফেলেছে। এরকম অনেক কেস হয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে, যার ফলে মানুষ বাধ্য হইয়া একেবারে যান বাঁচানোর জন্য গেছে এবং শেষ পর্যন্ত মরণপণ কামড় আমরা দিছি। আমি যে বিষয়টা বললাম, আপনার তো মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিচারণ এখানে করেছেন আগেও, ওই যে মুক্তিযোদ্ধারা কেমন আছে আমাদের মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের যারা আছেন তাদের, আচ্ছা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। আমি একটু আগে আপনাদের সাক্ষাৎকারের আগে ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম যে এখন হয়ে গেছে আমরা মুক্তিযুদ্ধে গেছিলাম, আমরা ওই আমাদেরকে সরকার পালবে, আমাদের গৃহপালিতের মতন খাবো, আর এই জন্য কেউ মুক্তিযুদ্ধ করে নাই। এদেশের সাধারণ মানুষ গিয়েছিল দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। এই সিস্টেমটা আমার মনে হয় এটা করে সুবিধাবাদীরা আপনার সুযোগ দিতেছে। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, এদের অনেকের লাশ মানে কোনো হিসাবই নাই,
প্রকৃত মুক্তিযোদ্ধা যারা মারা গেছে এদেরকে খুঁজে বার করার দায়িত্ব আগে। এদের আমার জানা মতে অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে, তাদের কোনো তালিকাই নেই। আমার ভাই আমার মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে, এটা আমি আপনাকে বলছি, মাত্র 20 দিন আগে দেশ স্বাধীন হওয়ার আমার ভাইটাকে এই রাজাকারের বাচ্চারা সহযোগিতা করে, হ্যাঁ, আমার খবর দেওয়া যে তার ভাই মুক্তিযুদ্ধে গেছে, উনাকে বাইন্দা নিয়ে উনি আপনার কারণে আপনি মুক্তিযুদ্ধে অংশ শুধু নিয়েছেন? একমাত্র আমার কারণে। আজ পর্যন্ত আমার ভাইয়ের নামটা মুক্তিযুদ্ধে, হি ওয়াজ চেয়ারম্যান। ওটা কি আপনারা চেষ্টা করেছেন? আমি চেষ্টা করছি এইখানে আসার পরে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা, এইখানে আইসা আমি একটা দরখাস্ত পাঠিয়েছিলাম আমার ভাতিজারে দিয়া। সে তো দেশে, উনার ছেলে এই সময় সে ছিল 2 মাসের, আমার ভাই যখন মারা যায়। আমি তারে দিছি, বলছি তুমি যাও, গিয়া দেখো, চেষ্টা করি আমাদের নেতাকে বলো, তো জানে সব। হ্যাঁ, উনি নাকি লেখা টেকেও দিছে, এরপরে নাকি কি ওই তার উনার এপিএস না পিএস কে এখন আর পায় না খুঁজে। এইবার উনি আসছিল, ওনার তো শরীর খারাপ, আমার তো পার্সোনাল ব্যাপারে এগুলো আরোপ করাও ঠিক না। আমি বলছিলাম যে এই অন্তত আমার সাহায্যের দরকার নেই। আমার ভাই সে তো জেসই না, 12 বছর রোল এবং আইয়ুবের চেয়ারম্যান ছিলেন, উনার স্মৃতি চিহ্নটা কিছু থাকবে না। আমি আমার পার্সোনাল পকেট থেকে 73 থেকে এই পর্যন্ত আমি বৃত্তি উনার নামে শহীদ গোলাম রব্বানী চৌধুরী স্মৃতিবৃত্তি পরীক্ষা আমি নেই, এবং প্রত্যেক বছর আমি এই খাতে আমি 50,000 টাকা ব্যয় করি আমার ইউনিয়নে। উনি এই ইউনিয়নের কর্তা ছিল, এখনো আমাদের বাড়ি চেয়ারম্যান বাড়ি। আমি পরে মুক্তিযুদ্ধ থেকে আসার পরে আমাকে আর মানুষ দিল না লজ দিতে, রাইখা দিল যে না আমরা আর কোনো বাড়িতে চেয়ারম্যান বলবো না, আপনাকে হতেই হবে। এবং আমার দেখেন লোটা আমি দিতে বললাম না, ওই চেয়ারম্যান থেকে গিয়া বুঝেন তো গ্রামের পলিটিক্সে ঢুকে গেলাম, আর এরপরে তো কেউ দেই না সারি না। এই যে গেলাম মুক্তিযোদ্ধারা যারা, আমি বলতেছি, হ্যাঁ, তাদের কি অবস্থা? তথাকথিত মুক্তিযোদ্ধারা বহু ভালোই আছে, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, আর প্রকৃত মুক্তিযোদ্ধা অনেকেরই কোনো তালিকায় নাম নাই তার। এটা কেন কথা বলে জেনেছেন? আসলে এটা আমি এটাই বলি, আমার কথাই আমি বলি। আপনি নিজে তালিকাভুক্ত? আমি তো তালিকাভুক্ত হই নাই। কেন হই নাই জানেন? নিজে ইচ্ছে করে হন নাই? আমি চাই নাই তো। এটা কি আমি কি গেছিলাম এই জন্য নাকি যুদ্ধের? আমার তো খুব আমি চাই না এখনো সচ্ছল যারা, এরা এই যে 10,000 15,000 টাকা যে গভর্নমেন্ট দিতে, সেটা অপচয়। আমি এটা চাই না। আমি চাই প্রকৃত গরিব যারা অসচ্ছল এদেরকে বাতা দেওয়া হোক। আপনার মাধ্যমে এই যে কথাটা আমাকে বলতেছেন, আমার খুব, যে যারা কোটি কোটি টাকার ব্যবসা করতেছে, সে মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখাইয়া, যে অফিসার অনেক বড় লেখাপড়া করি আর সুযোগ সন্ধানী, এখন মুক্তিযুদ্ধের নাম নিয়ে, হ্যাঁ, সে প্রমোশন পেয়েছে ডাবল 3 ডাবল। হোয়াট ইজ দিস? মুক্তিযুদ্ধ আমরা করি নাই এই জন্য যে আপনি আমাকে বেনিফিট হওয়ার জন্য। মুক্তিযুদ্ধ গেছি আমরা বঙ্গবন্ধুর ডাকে, একদিনের হুইসেল, দেশ স্বাধীন হয় নাই, মুক্তিযুদ্ধ হয় নাই। এটা হয়েছে ক্রমে ক্রমে। প্রফেসর সাহেব বলছেন যে এইটার 52 বীজ প্রস্ফুটিত হয়েছিল, এইটা আস্তে 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 মহির হয়ে পাঞ্জাবিদের অত্যাচারে আমরা বাধ্য হয়ে আমাদের স্বাধিকার আন্দোলনে আমরা চাপিয়ে পড়েছিলাম। হ্যাঁ, বলবো, আবারও আসবো। মুজিব ভাই বলছিলেন যে ওই যে শ্রীমঙ্গলের একটা ঘটনা সংক্ষেপে যদি বলেন। ওই যে একটা ঘটনা শুরু করছিলেন, যে একটা ওইখানে মুক্তিযুদ্ধের একটা বিষয় নিয়ে কথা বলতেছিলেন, তখন আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি সেখানকার বললেন যে শ্রীমঙ্গলে একটা ঘটনা ছিল। যাক, আপনার বিষয়টাই বলেন সংক্ষেপে। যে কথাটা বলছিলাম যে ওই আমরা শ্রীমঙ্গলে ওই 28 ইয়ের দিক দিয়ে, 28 থেকে 29, ওই দিক দিয়ে, ওই সময় আপনারা শ্রীমঙ্গলে হঠাৎ করে এই দিক দিয়ে তো ইয়েরা আসতো না, হঠাৎ করে দুটো ইয়ে এলো, ওই ফায়ার ব্রিগেডের দুটো গাড়ি, যেগুলো শ্রীমঙ্গলে ছিল না, ফায়ার স্টেশন ছিল মৌলভীবাজারে, যে শ্রীমঙ্গলে আগুন লেগেছে। দুটো এসে তখন করছে কি, ওই যে যারা দৌড়াদৌড়ি ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের ছেলেটেলেরা সকলে মিলে এটাকে আটকে ফেলছে। আটকে ফেলার পরে চতুর্দিক দিয়ে তোমাদের কে খবর দিল কি হয়েছে, এটা আটকে দেওয়াতে এমন হলো যে ওরা ইয়ে পারে না, নানাভাবে অনুরোধ করতেছে তারা, আমরা তো কিছু না, আমরা ইয়ে করে একটা গাড়ি বেক করে করে চট করে চলে গেল, এবং আরেকটি গাড়ি শেষে আমরা অনেকক্ষণ আটকে রেখে সন্ধ্যা 7টা সাড়ে 8টার পর ওই গাড়ি ছেড়ে দেওয়া হলো।
ওই রাত্রে কিন্তু মৌলভীবাজারে আপনার পর্যটন কেন্দ্রে যে ইয়েরা ছিল, পাক সৈন্যরা যেটা আশ্রয় নিয়েছিল, এবং আপনার মৌলভীবাজারের এসডিও ছিলেন তখন নাসিম ওয়াকার, এরা সহ ওই রাত্রে তাড়াতাড়ি করে মৌলভীবাজার ছেড়ে দিল। ওখানে বেশ কিছু লোক ছিল, ওদেরকে ধরে মারধর করেছিল। ওই যে আপনার বোমকেশ ঘোষ, আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, তারপরে আপনার আমাদের কাজলবাবু বলে নেপের লোক, একটা লোকের এখানে গোটা গোটা ছিল, দেখা আছে বোধ হয়। এর কেটে কেটে গোটা গোটা কেটে কেটে তারা মেরেছে। অসম্ভব রকম অসম্ভব অত্যাচার। অনেকের ওই ফেলে তক্তা ফেলে তক্তা দিয়ে করে, তারপরে এই লোকদেরকে করে ওদের সকালে গিয়ে দেখা গেছে এরা ইয়েতে নাই, কোনো টেনে টুনে নিয়ে যাওয়া হয়েছিল। এই রোটে গেছে, তার ধারণা ছিল যে এরা আছে, প্রচুর ইন্ডিয়ান আর্মি শ্রীমঙ্গলে আছে, যার জন্যে এরা শ্রীমঙ্গল থেকে হয়ে গিয়েছিল। এইটা হলো আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল। এখান থেকে তারপরে যেটা এলো, যেটা মানিক চৌধুরী আসলেন, তারপরে ওখান থেকে আমরা খানি দিতে থাকলাম। শ্রীমঙ্গলে একটা ট্রানজিট খোলা লঙ্গরখানা, এরা গেল সিলেট পর্যন্ত আমরা খাবার পাঠাতাম পাকশাক করে। শ্রীমঙ্গলে একটা কমিটি গঠন হলো, এরা ওই বিভিন্ন দোকান থেকে খাবার তৈরি এনে, চাউল এনে, সবজি তরকারি মাছ প্রচুর রান্না বান্না করে করে আমরা পাঠাতাম। যে ঘটনাটা বললেন যে শ্রীমঙ্গল, এই ছেলেটা শ্রীমঙ্গলের ছিল, ওই খাদ্য নামিয়ে দিয়ে ড্রাইভার চলে গেছিল, ড্রাইভারের সিটে বসা ছিল হ্যান্ডিম্যানটা শঙ্কর শঙ্কর দেবনাথ বলে, চাঁদপুরের ছেলে, হাফিজ মোসলেউদ্দিন সাহেবের গাড়ির ছিল হ্যান্ডিম্যান। যশোদাবুর গাড়ি নিয়ে আমরা খাদ্য পাঠিয়েছিলাম, ওই মারা গেল সন্ধ্যার সময়। ওই ড্রাইভার এই লাশ কিন্তু বসাই থাকলো, গাড়িও যে জায়গায় ছিল লাশটারে একদিকে ধাক্কা দিয়ে ড্রাইভার এটা বসে ওখান থেকে নামিয়ে দিয়ে, সে এখান থেকে নামিয়ে কিন্তু গাড়ির লাশ নামিয়ে দিয়ে কিন্তু ড্রাইভার ফিট হয়ে পড়ে গেল। এই যে রক্তের উপরে বসে আসছে লাশ তখন দিয়ে, ওই লাশ সেরে নিয়ে রাত্রে আমরা সাধু বর্তলী, ওখানে আমরা এখন বৌদ্ধভূমি করেছি শ্রীমঙ্গলে, অসম্ভব সুন্দর করে আপনার বৌদ্ধভূমি, 71-এর বৌদ্ধভূমি সেটা করা হয়েছে। এইখানে শ্রীমঙ্গলের প্রথম, এর আগেও সব মারা গেছেন, কিন্তু শ্রীমঙ্গলের যে প্রথম শহীদটা, যেটা আপনার ওই তেতলির পুলের ওখান থেকে আনা হয়েছিল, তাকে এনে আমরা ওই জায়গায় দাহ করেছিলাম। সেখানে কে হিন্দু কে মুসলমান নিয়ে এই খবর কিন্তু অদ্ভুত একটা ঘটনা, কিন্তু আমার সামনে তো আমি আজকে আমরা হিন্দু মুসলমান চিন্তা করি, নানা করি। ভারতে যাওয়ার পরে, ভারতে আমরা গেলাম শ্রীমঙ্গলে, আপনার হলো প্লেন থেকে বম্বিং হলো 28 এপ্রিল বুধবার। সারা শ্রীমঙ্গল শহরে কয়েকটা বাড়ি আগুনে জ্বলে গেল, কিছু লোক বোমা পড়ে মারা গেল, কিছু লোক আহত হলো। এই 3 জন আহতকে নিয়ে আমি গেছিলাম এর 2 দিন পরে ক্যাপ্টেন মতিউর রহমান, ক্যাপ্টেন আজিজ, ক্যাপ্টেন মতিউর রহমান বলে কালো একজন লোক, ঢাকার, আমি এখন মেজর জেনারেল বাপা, তারপরে স্বাধীনতার পরে তার সাথে আমার আর দেখা হয় নাই। তিনি বলেছিলেন, তিনি আসতেন প্রায়ই। আমরা তো তখন আমি মানিক চৌধুরীর সঙ্গে দৌড়াদৌড়ি করি, আমরা ওই বিভিন্ন জায়গায় ট্রানজিট, ওই যে আপনার কৈলা শহরে একটা মুক্তিযোদ্ধা খোলা হলো, প্রাইমারি স্কুলে যে আপনার কমলপুরে একটা খোলা হলো, খোয়াইতে খোলা হলো, আমাদের সঙ্গে ছিলেন মোস্তফা শহীদ সাহেব। মুক্তিযুদ্ধের চলার সময় মাঝামাঝি আমার একটা ঘটনা মনে ওইটা বলা ছিল, তখন আমাদের কমলগঞ্জ, রাজনগর, মৌলভীবাজারের MNA ছিলেন, জাতীয় সংসদ সদস্য ছিলেন মোহাম্মদ ইলিয়াস, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সম্পাদক। উনি একটা চিঠি এপ্রিলের মাঝামাঝি 15 বা 16 তারিখ হবে, আমাকে একটা চিঠি দিলেন, দিয়ে একটা জিপ দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন খোয়াইতে। তখন শ্রীমঙ্গলের বর্মছড়া বাগানের মধ্যে দিয়ে একটা রাস্তা হয়েছে, এই রোডের নাম তৈরি হয়েছিল জয় বাংলা রোড। এই জয় বাংলা রোডের দিয়ে ওপারে গেলাম, আশারাম বাড়ি BSF-এর ওখানে। BSF বাংলাদেশের যে জিপটা, এটা ফেরত পাঠিয়ে দিল, দিয়ে ওদের একটা ট্রাকে করে আমাকে পাঠালো খোয়াইতে। খোয়াইয়ের ওসি ছিলেন তখন মণিবাবু, মণি সেন। ওনার কাছে নিয়ে মোহাম্মদ ইলিয়াসের একটা চিঠি দিলাম। আমি বসে থাকলাম, আমি কিছু বুঝি না। রাত্রি বোধহয় 12টা, 1টা, 1:30 এই সময় আমাকে এই চেয়ার, ওসি সাহেবের চেয়ারের সামনে থেকে আমাকে ডেকে তুললো যে তোমার গাড়ি তৈরি, তুমি আসো। ওই দেখলাম আপনার অনেকগুলো ট্রাকে, 20-22টা ট্রাক, এগুলো সব BSF-এর সিপাহি। এদেরকে এই আমাকে দিল, তুমি যাও। আমাকে একটা ওই যে ট্রাক ছিল, ওই ট্রাকের একটাতে ড্রাইভিং সিটে আমারে বসিয়ে দিল,
আমাকে রাত্রি বোধ হয় আপনার তখন 4টা সাড়ে 4টায় এপ্রিলের মাঝামাঝি সময় ওরা চলে গেল। ওই যে রিট্রিটের সময়টা তারা এবং এরা শেওলা বর্ডার দিয়ে শেষে আবার ওদিক দিয়ে চলে যায়। এরপরে ঘটনা আপনার ক্যাপ্টেন ব্রিগেডিয়ার পান্ডে প্রায়ই আসতেন, মেজর আপনার আমাদের উসমানী সাহেব 2-3 বার এসেছেন ওখানটায়, শ্রীমঙ্গল সিলেটের আমি বললাম যে ফরিদ কাজী সাহেব এসেছেন, লুৎফুর রহমান সাহেব এসেছেন, ইলিয়াস সাহেব, আলতাফুর রহমান সাহেব, আলতাফুর রহমান চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রী, নুরুর রহমান চৌধুরী ছোট ভাই আমাদের শ্রীমঙ্গলের প্রাদেশিক পরিষদ সদস্য হয়েছিলেন। এরা তবে সবচেয়ে বেশি আপনার যার অবদান দৌড়াদৌড়ি করা, সকলকে আপনার উদ্বুদ্ধকরণের যে একটা চরকির মতো ঘুরতেন, ইনি হচ্ছেন মানিক চৌধুরী। ইলিয়াস সাহেব স্থিতধী মানুষ, বুদ্ধিসম্পন্ন মানুষ, কিন্তু এই যে মিলিটেন্সি তার মধ্যে ছিল, একটা ওই দুই দিকে 2টা রিভলভার নিয়ে দৌড়াদৌড়ি করাতে মানিক ভাই শেষে কৈলাসহরে থাকতেন, এমন এক কাজ করেছেন। আমি একবার গিয়ে দেখলাম তার এখন তার মেয়ে এমপি হয়েছে, তিনি না সেই তার প্রথম স্ত্রীর যেটা ছিল, যিনি ওই যে হবিগঞ্জের সৈয়দ আলাউদ্দিন আহমদের নাতনি বিয়ে করেছিলেন, সিলেটের বিয়ে করেছিলেন। তো তারে আমি জিজ্ঞেস তোর অলঙ্কার কোন, ওনার স্ত্রীরে কয় তোমার বাড়িতে ওগুলা করে দিচ্ছে, বন্ধক দিয়ে দিচ্ছে, এমন তোমার বন্ধু অলঙ্কার আর ছুটাবে না। কৈলাসহর ডাকবাংলায় থাকতো, অলঙ্কারগুলো যার স্ত্রীর যে অলঙ্কার নিয়ে গেছিল সেগুলা বন্ধক দিয়ে ওই ডাকবাংলায় যে মুক্তিরা আসতো, খাওয়া করতো, এদেরকে তিনি ওই দিয়ে খাইয়েছেন, এই কাজ করেছেন। অনেক অবদান তার আছে, হয়তো তার আছে, পরে আওয়ামী লীগের সম্পাদক হয়েছিলেন, তারপরে আবার আপনার ওই MNA ছিলেন, গভর্নর ডেজিগনেট, শেষে আবার উপজেলা চেয়ারম্যান হলেন, সেটি আরেক জিনিস। কিন্তু মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান আছে এবং সকলকে করার। যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে, যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে যদি বললাম, যুদ্ধের আমি তো গেলাম, আমরা বিশেষ করে খোয়াইতে সাংঘাতিক সাহায্য পেয়েছি, যদিও আমি বাংলা রাজনীতির সঙ্গে লোক, নেপের লোক, নেপ মুজাফর আহমদের দলের মানুষ আমরা ছিলাম, তারপরে ছাত্র ইউনিয়ন করতাম। কিন্তু আপনার বিগত সরকারে স্টেশনে যিনি ছিলেন আপনার সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মুস্তফা শহীদ সাহেব, তিনি ছিলেন আমাদের ক্যাম্প চিফ, এবং তার ডেপুটি ক্যাম্প চিফ ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আপনার এক সময়কার প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট আপনার পাবনার লোক জয়নাল আবেদিন খান। এই দুইজন ডেপুটি ক্যাম্প চিফ, আমি ছিলাম ওখানকার পলিটিক্যাল মোটিভেটার। এনেও দৌড়ে করতাম। আমাদের একটা এখানে আমি এখান তো ভাই আছে, এর জন্যে আমাদের একটা থাকতো যে এখানে আছে, আমাদের কিছু লোকজন তো নিয়ে আসতে হবে। তো ওই ক্রেফট হোস্টেলে তখন আপনার ক্যাপ্টেন আমাদের সর্দার আব্দুল হালিম ভাই, মতিয়া চৌধুরী, তারপরে সৈয়দ আলতাফ হোসেন আপনার কুষ্টিয়ার, এরা থাকতেন। আমি ওখানে গেলেই, নানা কাজে গেলে আমি ক্রেফটসে যে ওদের বলতাম যে আমাদের ছেলে আমাদের ট্রেনিং সেন্টারে পাঠাবে। আমাদের থাকতো যে ছাত্র ইউনিয়নের কিছু ছেলে যাক আমাদের ক্যাম্পে, কিন্তু ওই ট্রেনিং নিয়ে গেছে, আপনার ডাকসুর হয়েছিল, জিএস হয়েছিল আখতারুজ্জামান, সে কিন্তু আমাদের ট্রানজিট ক্যাম্প থেকে আমাদের এখান থেকে প্রথম এসে তারপরে তো গেছে। তো ওই রূপগঞ্জ, কাপাসিয়া, এইসব এলাকা, তেমন ওইদিকে যে করতাম, তো ওই যে কিছু কিছু লোকজন, আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা তো যাবে নিয়ে, আচ্ছা বলো তো কেমন ওই আহমদুল কবির, উনি এলে না, উনি তো শত্রু, বলে কিরকম শত্রু, উনি আওয়ামী লীগের লোক না, উনি তো আওয়ামী লীগের তো কন্টেস্ট করতে সঙ্গে, উনি তো আওয়ামী লীগের লোক না, আওয়ামী লীগের লোক না হলে কি হবে। তো আমরা চাইতাম যে আমাদের বক্তব্যের মধ্য দিয়ে পলিটিক্যাল মোটিভেশন যেটা আছে রাজনৈতিক ভাষ্যকার হিসাবে, যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এলি শক্তি কারা আছে। এবং আমাদের ওখানে এই ক্যাম্পে কিন্তু একটা জিনিস আছে, মুজাফর হোসেন পল্টুর ছোট ভাই যখন মেডিকেল পড়তো, শাহাদত ছাত্র ইউনিয়ন করতো, সে আবার জাতীয় ছাত্রলীগেরও কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিল বঙ্গবন্ধু বাকশাল করার পরে, যেটা করা হয়েছিল। সে কিন্তু আমাদের ক্যাম্পের ছিল তখন, মুক্তিযুদ্ধের সময় ঢাকা মেডিকেল কলেজে পড়তো, ওখানে সে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে তাকে আমাদের ক্যাম্পে দেওয়া হয়েছিল শাহাদতকে, এও আমাদের সঙ্গে ছিল। এরকম করে, এবং আমরা যখন আবার ওখানে একটা ট্রেনিং ক্যাম্প শেষে খোলা হলো খোয়াইতে, বাগানের মধ্যে, ওখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন সিলেটের একজন লোক অশোক ধর, এখানে ট্রেনিং শুরু করা হলো, বেস
ট্রেনিংয়ে, সেখানে গেলাম। তো এর মধ্যেই যে ইয়ে শুরু হয়ে গেল, স্বাধীনতা মানে যুদ্ধ ভারত যুদ্ধ ডিক্লেয়ার করলো, ডিক্লেয়ার করার পরে 6 তারিখ তারপরে স্বীকৃতি আসলো ভুটানের, বাংলাদেশ, ভারতের, এবং ইয়ে করে করে আমরা ইয়েতে বসে খোয়াইতে বসে বসে শুনলাম যে শ্রীমঙ্গল আপনার ফ্রি মুক্ত হয়ে গেছে 6 তারিখ। আমরা ও কি আর কি ওখানে ক্যাপ্টেন ধরকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলাম না, ওই চলে গেলাম বাংলাদেশের ভিতরে। তারপরে আপনার ফিরে আসলাম, আবার ক্যাম্প তো ক্লোজ করতে হবে, এবং আমরা ফিরে এলাম দেশে থেকে। আমি শ্রীমঙ্গল থাকলাম 11 তারিখ পর্যন্ত, আপনার ইয়ের ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত থেকে ফিরে এলাম। ফিরে এসে 16ই ডিসেম্বর যেদিন বিজয় দিবস, এদিন কিন্তু আমরা ওই পাহাড়ে আমাদের যে ক্যাম্প, যেটা সুইমিং ট্রেনিং সেন্টার, এটা আমরা এদিন ক্লোজ করি, এবং আমাদের ওখানে যারা ট্রেনিং রেস্ট যারা, এদেরকে আমরা ইয়ে দিলাম। এর মধ্যে তখন করতেও আপনার কে শত্রু কিংবা দেশে যখন এসেছি আপনার উল্লাস, এবং আমার মনে হয় একবার আমরা শুধু বাঙালিরা নিঃস্বার্থ হতে পেরেছিলাম 71-এ। কোনো স্বার্থ নয়, কোনো কিছু নয়, শুধুমাত্র একটি মাত্র মন্ত্র আমাদের পিছনে কাজ করেছিল, যে দেশটি স্বাধীন হলে আমার সন্তান দুধে ভাতে থাকবে, আনন্দে থাকবে, আরামে থাকবে। আবার আমরা স্বাধীনতার পরে কিন্তু আমরা ওই যে কথাটি বলা হয়েছে, আমরা স্বার্থপর হয়ে গেছি। আবারও আসবো মুজিব ভাই। তোফায়েল ভাই বলছিলেন যে যে ভাতার কথাটা নিয়ে কথা বলছেন, আমি আবার অনেক কিছু মুক্তিযোদ্ধার জন্য কিন্তু রয়েছে, তাদের মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য রয়েছে চাকরি ক্ষেত্রে ওটা, আরো আরো অনেক কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলো আসলে আমার ঠিকভাবে, আমার পার্সোনাল মতামত হচ্ছে এইটা যে হ্যাঁ ভাতা দিবেন, সঠিক লিস্ট করে যারা ভাতা পাওয়ার যোগ্য। আমি মুক্তিযুদ্ধ করছি, হ্যাঁ আমার থেকে আরো ধনীরাও অনেকেই মুক্তিযুদ্ধের সাথে জড়িত, সার্টিফিকেটধারী। এদের তো কোনো প্রয়োজন নাই সরকারি তহবিল থেকে তার সাহায্য করার জন্য। আমরা তো চাকরিতে যাই নাই, হ্যাঁ। তারপরেও স্বাধীনতার পরে তো আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় ছিল, হ্যাঁ। তারা ইচ্ছা করলে প্রথম থেকেই, হ্যাঁ, জিনিসটা যদি এইভাবে নিতেন, আমার মনে হয় সবচেয়ে ভালো হতো, হ্যাঁ। যেমন অনেক আজকে মুক্তিযোদ্ধার তালিকাতে তো বীরাঙ্গনাদেরকেও ধরা হচ্ছে, কণ্ঠশিল্পীদেরকেও ধরা হচ্ছে, কলম শিল্পীদেরকেও ধরা হচ্ছে, সবারই তো দাবি। কারণ আমি মনে করি 7.5 কোটির মধ্যে 7 কোটি মানুষই মুক্তিযোদ্ধা। সুতরাং মুক্তিযোদ্ধার কোনো তালিকার দরকার নাই। আপনি দেখবেন যে এই 7.5 কোটি মানুষের কারা কারা এই সক্রিয় অংশগ্রহণ করেছিল, তাদের একেবারে নিড এদেরকে দেন। জরুরি হচ্ছে যদি দেশকে কলঙ্কমুক্ত করতে হয়, আমাদের বঙ্গবন্ধু কন্যা জীবিত ছিলেন বলিয়েই আজকে এই রাজাকারদের বিচার হচ্ছে, এবং টপ রাজাকার যেমন সালাউদ্দিন কাদের চৌধুরীর মতন লোককে স্পর্শ করাও নাকি অনেক কঠিন ছিল, নিজেই বলেছে। হ্যাঁ, এইটা সেও বলেছিল, এইটা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এগুলো উনি করেছিলেন। আমার শেখ হাসিনার কাছে আমার নেত্রী, আমার অনুরোধ থাকবে যে আপনি দয়া করে মুক্তিযুদ্ধ নয়, রাজাকারদের তালিকা করেন। এদের তালিকা করা জরুরি, এবং এই তালিকার মাধ্যমে এদেরকে চিহ্নিত করে যারা নিজের ভুল স্বীকার করে, অনুশোচনা করে, তওবা করে বাঙালির নাগরিকত্ব, এখনো তো তারা বিশ্বাস করে না পাকিস্তানকে, তারা তাদের জয় বাংলা স্লোগানকে, আমি আশ্চর্য হবেন, নিউ ইয়র্কে আপনি মনে হয়েছিলেন, আমি জয় বাংলা স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেছি, আরেকটা রাজাকারের বাচ্চা দাঁড়াইয়া বলতেছে যে ইনি কেন জয় বাংলা বলবে বিজয় দিবসের, আপনিও ছিলেন সম্মিলিত, এটা উঠবে কেন? আমি বললাম সম্মিলিত মানে যে স্লোগান দিয়ে আমি দেশ স্বাধীন করলাম, মানুষ ইউনাইটেড হলো। এই স্বাধীনতা যে, আর যে বঙ্গবন্ধুকে স্বাধীনতার অবদান অস্বীকার করে ওই ফুইসেল বাজাইয়া মেজর সাহেব দিয়া দিছে। আমি তো বললাম শুরুতেই, আমি বলছি যে মেজর জিয়া কণ্ঠ আমি শুনেছি, পাল্টাইয়া বলছে। প্রথমে নিজে বলে ফেলাইছিল, সে প্রেসিডেন্ট, তারপরে ওইখানে যারা ছিলেন ওরা বলছে কি বলতেছেন, on behalf of my great leader বঙ্গবন্ধু শেখ মুজিব, I declare march hereby independence. সুতরাং এই সমস্ত ইতিহাস বিকৃত, ৭৫-এর পরে ইতিহাসের বিকৃত করে আমাদের প্রজন্মকে প্রায় পাকিস্তানি বানিয়ে ফেলাইছিল। আমি ওনার সঙ্গে একটু মানে যোগ করতে চাই, সেটি হচ্ছে আমি মুক্তিযোদ্ধার তালিকাকে যেটা হয়েছে, আমি এটা
আপনার বাদ দেওয়ার কথা বলছি না বা কাটছাট করার কথা বলছি না। আমার কথাটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি ইউনিয়নে পরিষদে যে সচ্ছল মুক্তিযোদ্ধারা আছেন, যারা সরকারি চাকুরি করেছেন অথবা সরকারি চাকুরিতে থেকে মুক্তিযুদ্ধের নামে বিশেষ যে 2 বছরের সিনিয়রিটি বা সরকারি চাকুরিতে গেছেন, নানাভাবে সুযোগ নিয়েছেন, আজকে যারা আপনার নানা সুবিধায় আছেন, এদেরকে বাদ দিয়ে, কারণ এটা একটা টোকেন, মুক্তিযুদ্ধের টোকেনও আছে। আমার কাজিন আছে ইয়েতে থাকে, সৈয়দ মঈনুদ্দিন বীর বিক্রম, ক্যাপ্টেন ডাক্তার ছিল, 2 বার উন্ডেড হয়েছিল। তো তার আমার একটা টোকেন, যেমন ট্রাম্প যেমন বলছেন যে উনি বছরে $1 নেবেন, এইরকম যে এটা আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমি ভাতা নেই আমার জন্য, আমাকে 9 সাল থেকে তারা ভাতা ডেকেছিল, আমি বললাম তো আমি তো সরকারি চাকরি করেছি, আমি কোনো বেনিফিট সরকারি নেই, আমার কোনো নাই, কিন্তু আমাকে ডাকলো যখন 9 সালে, আমাকে বলছে যে না আমরা তো কমলগঞ্জে সবাইকে দিয়ে দিয়েছি যারা মুক্তিযুদ্ধে ছিল, হ্যাঁ 25 জন শুধু বাকি, আপনারা এমপি সাহেব নিচ্ছেন, চিফ হুইপ, আপনি নেবেন না, কারণ আপনারটা আপনি যে কাউকে দিয়ে দেন, দান করে দেন। হ্যাঁ, এই যে এই যে বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছেন উনি নিচ্ছেন, এই যে যারা সচ্ছল আছেন, অসচ্ছল মুক্তিযোদ্ধা আছে তাকে দাও, তাদেরকে দেওয়া হোক। এবং আমরা যদি বলি না মুক্তিযোদ্ধা আমার কি, আমিও মুক্তিযুদ্ধ, মানে সবাইকে সমানভাবে দেওয়া হচ্ছে, আমিও নেই, আমাকে টোকেন 1 টাকা নেই, এটা হলো সম্মানী, আর কিছু না। একজন এমপি, একজন চিফ হুইপ, একজন হুইপ যে মুক্তিযোদ্ধা, যে একজন মিনিস্টার যে মুক্তিযোদ্ধা, সেই যে এত ইয়ে নিচ্ছে, তারপরে সে 20,000 25,000 টাকা নেবে কেন? আমি গর্ব করি, আমি গর্বিত মুক্তিযোদ্ধা, তাহলে আমি এটা কেন নেব? মুক্তিযুদ্ধেরকে আমি একটা গর্ব করতে পারি যে আমাকে যখন দেওয়া হয়েছিল তখন আমরা শ্রীমঙ্গলে, আমার প্রথম বছরের যে টাকা আমাকে দিয়েছিল, শ্রীমঙ্গলের যে আমরা বৌদ্ধভূমি যেটা ইয়ে করেছি, অসম্ভব সুন্দর করে করেছি, আমার 1 বছরের ইয়েটা আমি ওখানে দিয়ে দিয়েছি। আমার আমরা না এটা করেছি, আমরা টাকা তুলি, কাজে এটা হয়েছিল বিডিআর ক্যাম্পের যে অধিনায়ক তার নেতৃত্বে। কিন্তু তিনি বলেছিলেন যে আমি কোনো ইয়ে লাগবে না, আপনারা আমাকে মেটেরিয়ালস দেবেন, সিমেন্ট দেবেন, রড দেবেন, এটা ওটা দেবেন, আমি শুধু তদারকি ইয়েতে থাকবো। এইটা করে তিনি করেছেন, কর্নেল নুরুল হুদা, এটা তার অবদান শ্রীমঙ্গলে, অসম্ভব সুন্দর একটি কাজ তিনি করেছেন। তোফায়েল ভাই যে বলছিলাম যে দেশ, আপনার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কথা বলেছেন, এরকম আপনার সাথে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, এলাকায় গিয়ে এরকম অসচ্ছল কোন মুক্তিযোদ্ধার সাথে কি আপনার? আমার জানা মতে আমি যতজনকে চিনি এর মধ্যে অনেকের নাম যারা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, সরাসরি পরিবার যারা শহীদ পরিবার, তার কোন নাম, সে তো নাম লেখার কেন হচ্ছে না কেন? এটা কি সরকার ওইভাবে কেউ, তার হয়তো কেউ নাই যা ধরাবে, নামটা নাই, এইভাবে চলে গেছে। তো আমার কথা থাকবে, প্রত্যেক ইউনিয়নে তো এখনো মুক্তিযুদ্ধ করার লোক প্রত্যক্ষভাবে এখনো পারা যাবে, আছে, কারা মারা গেছে, এটার লিস্টটা করে, যদি অসচ্ছল হয় তাহলে সচ্ছলতার একটা ব্যবস্থা করেন। এইটা হচ্ছে আমাদের, বিশেষ করে আমি তো বুঝবে তো আমার সাথে একমত দেখা যায়, একমত। এবং আপনি দেখুন যারা সরকারি জায়গা পেয়েছেন, ইয়ে পেয়েছেন, কোনো কিন্তু পায়নি, কেউ পায় নাই। যে এবুল বডি মুক্তিযুদ্ধের কমান্ডার ইয়ে ছিল, হয়েছিল, সে ওই যে সরকারি শ্রীমঙ্গলে বেশ আপনার ইয়ে ছিল, ওই যে অর্পিত সম্পত্তি, সেটা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা আপনার, কিন্তু মার্কেট যারা দোকান যারা পেয়েছে, একটা অসচ্ছল ভিক্ষা করে যে মুক্তিযোদ্ধা, কেউ পায় না, হাঁটতে পারে না, বাচ্চার জন্য বই কেনার জন্য আপনার কাছে আসে, আমার কাছে আসে। আমার মনে আছে, আমি একটা ছেলে ছিল রহিম বলে নাম, সে তাকে দেখলে আমি ওদিক দিয়ে চলে যেতাম লজ্জায়, কারণ আমাকে ওই একটা প্রেসক্রিপশন দেখে বলতাম ওষুধ কিনতে হবে, বাচ্চার বইটা কিনতে হবে, অনেক সময় পকেটে পয়সা না থাকলে সরিয়ে চলে যেতাম। এরা কিন্তু এই দোকান ঘর পায় নাই, মুক্তিযুদ্ধের জন্য যে ইয়ে করে মেলা করে লক্ষ লক্ষ টাকা যেটা জোগাড় ইয়ে করা হয়েছিল, সেই টাকা বন্টনে এই ইয়েরা কেউ পায় নাই, অসচ্ছলটা পায় নাই। সচ্ছলরা ব্যবসার নামে, হ্যাঁ না, ব্যবসার নামে আমরা ব্যবসা করব, আমরা ফান্ড বড় করব, কিন্তু একটি পয়সাও রিটার্ন আসে নাই, কোনো ফান্ড আর বাড়ে নাই, তারা ব্যবসা করেছে, তারা মেরে দিয়েছে, পায় নাই। আপনার এই অনুষ্ঠানের মধ্যে আমার জোর আবেদন থাকবে, কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উনি ফিরিয়ে এনেছেন, উনি থাকায়, আল্লাহর হুকুম থাকায়, ওনার মাধ্যমে অনেক কিছু মুক্তিযুদ্ধের ফিরত এসেছে। মুক্তিযোদ্ধাদের এটা এই যে কেউ শুরু হয়েছে লোভ, আমি নাম লিখাইলি 15,000 পেয়ে যাব,
এইগুলা কিন্তু এতে অনেকে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। হ্যাঁ, তো এরা এখন সবাই লুবি হয়ে গেছে। মুক্তিযুদ্ধে কোন ক্রমে যদি আমার নামটা থাকে তাইলেই তো এখানে, আমি না, ওইটা ওই যে আর গত পরশু দিনে বুঝে দেবে 1 লাখ না 1.5 লাখ আরো মুক্তিযুদ্ধ ওয়েটিং, 5 লাখ নাম তুলে দাও, এখানে আমার আপত্তি নাই। মুজিবের যে কথা- শুধুমাত্র আপনার নিডি যারা তাদের নাম তুলে আর বাকিদের ওই 1 টাকা করে মুজিবের যে দাও, কথাটা তাইলে বল- পিছিয়ে যাবে। আপনি যে হ্যাঁ। কথাটা বলছিলেন যে আপনি নেন নাই, হ্যাঁ। কিন্তু এখানে যে প্রবাসেও কিন্তু অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন তালিকাভুক্ত, এবং তারাও কিন্তু সেই ভাতাটা নিচ্ছেন। না না নিচে। নেয় তো। নিচে আরে, অনেকেরা সবাই আমার জানা সবাই মতে নিচ্ছেন, তাদের অ্যাকাউন্টে আমার এক আত্মীয়, আমার এক আমি আত্মীয় আপনি না, না, চিনবেন? না, আমি এখানে- বলছি 9 সাল থেকে আমাকে দিচ্ছে, মুক্তিযুদ্ধের টাকা দিচ্ছেন 9 থেকে। আমি নেই বলি নাই, আমি বলেছি যে প্রথম বছরের টাকাটা আমি ওই যে বৈধমূল সংস্কারে দিয়ে দিই। না, তো এনার তো এখন এটার প্রয়োজন নাই। না, আমার তো প্রয়োজন নাই। সুতরাং প্রবাসীদের আমি আসলে তো যারা বলেছি যে আমি যুক্তরাষ্ট্রের মতো দেশে যারা পেনশন থাকেন, পাই 10,000 টাকা, 12,000 টাকা, তো এখন 12,000 টাকা পাই। যুক্তরাষ্ট্রের মতো দেশে যারা থাকেন বা ব্রিটেনে যারা থাকেন, উন্নত দেশগুলোতে যারা থাকেন, তাদেরকে আসলে এই ভাতাটা নেওয়াটা- একেবারে টোটালি এটা অপচয়, রাষ্ট্রীয় অপচয়। এই জন্য তো কেউ মুক্তিযুদ্ধ করে না, নাই। আমার আর আপনি তো বলবেন আপনি কেন এই এখানে যুক্তরাষ্ট্রে যে মুক্তিযোদ্ধা সংসদ রয়েছে, একাধিক রয়েছে, আপনি এখানে এখানে আমি জড়িত সম্পৃক্ত হই না হতে এই পারেন। জন্য যে এটা হচ্ছে স্বার্থর জন্য এখানে মারামারি। সম্পৃক্ত মানে আমরা মিটিংয়ে যাই, মুক্তিযুদ্ধ ডাকলে ও মিটিংয়ে যাই, কিন্তু কোনো ইয়েতে এই যে কমিটি গঠন করে কিভাবে জানেন? পদের জন্য আমাকে সভাপতি হতে হবে, এই করতে হবে, এগুলোর দরকার তো নাই। এখন মুক্তিযুদ্ধ সময় করেছি, এখন দেশ স্বাধীন, আমরা চাই দেশটার উন্নতি হোক। এই যে এই খাতে যত টাকা অপচয় হইতেছে, এইটা দয়া করে, এই যে মুজিব ভাই আমার সাথে আমরা একমত যে টোকেন মানি দাও, যারা মুক্তিযোদ্ধা তুমি আরো 10 লাখই থাকুক, না, যারা সম্মানী। মনে সম্মানী 1 টাকা করে দাও। আপনি কিন্তু আরেকটা প্রশ্ন আমাকে করবেন নিগ্রাকুতি ওই যে শিক্ষা বিষয় নিয়ে যে তখনকার যে শিক্ষা যে তখন- দীর্ঘ 9 মাস যে সবকিছু বলবেন। অচল অবস্থা ছিল, এটা কিভাবে তখন এই বিষয়টাকে এই এই- এই যে অপূরণীয় ক্ষতি হয়েছিল সেটা কিভাবে পূরণ করা হয়েছিল? না, আমি ওইটা শেষ করে ফেলাই, আচ্ছা, আপনার আমার কথাটা শেষ করে ফেলাই। যারা নিহত হয়েছে, অসচ্ছল পরিবার, যে বীরঙ্গনা মা একেবারে অসচ্ছল, হ্যাঁ, যাদের কোনো কিছু নাই, এদের তালিকা করেন। এদের কোনো তালিকা এখনো নাই, আপনি জানেন। তারপরে এই যে আপনার যারা মারা গেছে, অসহায় পরিবার, তার আর কোনো ব্যবস্থা নাই। এদেরকে খুঁজে খুঁজে বের করে যদি তথ্য যাদেরই দরকার সাহায্য করেন, তাইলে আমাদের নেত্রী চিরস্মরণীয় হয়ে থাকবেন। এইটাই হচ্ছে প্রকৃত যোদ্ধাদের সম্মান। আর যোদ্ধাদের সম্মানের জন্য টোকেন, হ্যাঁ, মানি দাও, 1 টাকা করে দাও, ওইটাই সম্মানী। আমরা মুক্তিযোদ্ধারা মনে করবো যে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা দেশপ্রেমে গেছিল, বঙ্গবন্ধুর ডাকে গেছিল, তাদের আত্মা শান্তি পাবে। আমি তো অন্তত বলি, আমি প্রাউড ফিল করবো যে এইটাই হচ্ছে মুক্তিযোদ্ধাদের চরম পাওয়া। মুজিব, আমরা আসলে একবার শেষ পর্যায়ে আপনি যদি এটা সংক্ষেপে বলেন, এই যে শিক্ষার যে শূন্যতাটা তৈরি হয়েছিল সেই সময়টা। আমরা যদি বঙ্গবন্ধু 9 মার্চের ভাষণটা মনে রাখি, 7ই মার্চ। তাহলে 7ই মার্চের যে ভাষণটা মনে রাখি, তাহলে বঙ্গবন্ধু কিন্তু সেখানে স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ ঘোষণা করেছিল, মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কিন্তু আমরা দেখব যে মুক্তিযুদ্ধ চলার সময়ে ওরা আরেকটি বাই ইলেকশন করে, আপনার একটি সরকার গঠন করেছিল, যেখানে মালিক আমাদের সরকার। আব্বাস উদ্দিন সাহেব ছিলেন, সিলেটে কুমিল্লার মুজিবুর রহমান অ্যাডভোকেট, এদেরকে মিনিস্টার করেছিলেন, করে যে ইয়ে হয়েছিল, তার মাধ্যমে তারা একটা পরীক্ষা নিয়েছিল 71-এ, এইচএসসিও নিয়েছিল, এসএসসিও নিয়েছিল। 72-এর মানে 16ই ডিসেম্বরের পরে 72-এ জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা ভারতে গিয়েছিলেন, এরা ফিরে এলেন, বাংলাদেশে সরকার গঠিত হলো। তখন একটি প্রশ্ন উঠল যে যারা এপার থেকে চলে গিয়েছিল বা যারা দেশে থেকেও দৌড়াদৌড়ি করেছে, এদের পুঁথি পুস্তক ছিল, এগুলো অনেকাংশে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যার জন্যে আপনার 72-এ বঙ্গবন্ধু 2 বছর 2বারের জন্য বঙ্গবন্ধু একটা ইয়ে দিয়েছিলেন যে না, এটা ওই যে সিলেবাসের 50 করে করে, যেমন বাংলাতে 200 নম্বরের পরীক্ষা ছিল, ইংরেজিতে 200, অঙ্ক 100, এই বিষয়গুলো 50 মার্ক করে, বাংলা ফার্স্ট পেপারে 50, সেকেন্ড পেপারে 50, এইরকম করে 72-এ একটা পরীক্ষা নেওয়া হলো, সব পরীক্ষায় সব সাবজেক্টে। এইচএসসিও নিয়েছিল, আর এইচএসসিও নিয়েছে, এসএসসিও নিয়েছে। তখন আবার আপনার এখনকার যে জেএসসি আছে, ওগুলো তখন ছিল না, তখন ছিল না, বা প্রাইমারি ছিল না,
এই দুটোর যে পরীক্ষা নিল, এই এই এদের বছরকে নষ্ট না করবার জন্যে। আর ডিগ্রি মাস্টার ডিগ্রি সেগুলোর কি অবস্থা ছিল? ডিগ্রি মাস্টার ডিগ্রি এটা ওই একবার ওই আপনার আইয়ুবের আমলে একবার অটো প্রমোশন একটা দেওয়া হয়েছিল। অটো প্রমোশন, হ্যাঁ, এটা 65 সালে 3 বছর কোর্স করে দেওয়া হয়েছিল, আন্দোলন করা হয়েছিল। আন্দোলনের পরে এটা বলা হয়েছিল যে যারা 3rd ইয়ারে উঠে গেছে তাদের বিএ পাস ধরে দেওয়া হবে, এটা অটো প্রমোশন। এরকম ডিগ্রি বা ইয়েতে তারা পরীক্ষা মানে ইউনিভার্সিটিকে নিয়ে বঙ্গবন্ধু কিন্তু একটা কথা বলেছিলেন, আবুল ফজল সাহেবকে নিয়ে এসেছিলেন, নিয়ে 73-এ আবুল ফজল সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইয়ে হলেন, যে বদনাম যেটা দেওয়া হয় যে বিএতে তখন 2.5% পাস করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এত কড়াকড়ি করে পরীক্ষা হয়েছিল। বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিল যে আমার মানে ক্লাস করাবা না আর ইয়ে করবা না, 2.5% পাস করাবা আমার ছেলে মেয়েদের, তা হবে না। যিনি যাকে তিনি স্যার বলে সম্বোধন করে যে আপনি আমার বিশ্ববিদ্যালয়টা রক্ষা করুন বলে যিনি তাকে আনলেন, অথচ তিনি কিন্তু এই যে ছাত্রদের যে করুণ অবস্থা এটাকেও সহ্য করতে পারেন নাই বলে ভাষণে কিন্তু এটি বলেছেন। অথচ দেখবেন শেখ কামাল তাকে যেমন দেখেছি, আবুল ফজল সাহেব একটা বই লিখেছিলেন, ছোট চটি বই, এখানে এই আবুল ফজল সাহেবকে বঙ্গভবনে আনবার জন্যে বঙ্গবন্ধু পাঠিয়েছিলেন শেখ কামালকে এবং বলছিলেন বেয়াদবি করবি না, আমি কিন্তু স্যার বলি তাকে। তার হাতে একটা টিকিট দিয়ে, এর একটা টিকিট দিয়ে তাকে, তখনকার বাংলাদেশ বিমানে একটা টিকিট দিয়ে তাকে বলেছিলেন গিয়ে তাকে সালাম করবি, সালাম করে টিকিটটা দিবি, বলবি যে আমি আসতাম কিন্তু আমি রাষ্ট্রীয় নানা কাজের জন্য আসতে পারি নাই, এই বলে আবুল ফজল সাহেবকে ইয়ে করেছিলেন। কিন্তু তারপরেও যাকে তিনি স্যার বলে সম্বোধন করতেন তাকেও তিনি ক্ষমা করেন নাই। এইটি স্বাধীনতার পরে কিছু ঘটনা ঘটে, 72-73 এসব, ওই যে এই কথাগুলো ঠিক না, ঢালাও ভাবে না, ঢালাও যা হয়েছে বলা যে 5 পাস করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিল। আমি 73-এ মৌলভীবাজার শ্রীমঙ্গল কলেজের তখন বাংলার শিক্ষক, এবং কত ছাত্র হয়েছিল যে প্রাইভেট অনেক ছাত্র বেশি হয়ে গেল, প্রাইভেট দেওয়া হলো যে 50% মার্ক, প্রাইভেট তো বন্ধ ছিল না, প্রাইভেটে অ্যাপ্লাই করতেই পারে, এবং এটা ইয়ের থেকে একটা সার্টিফিকেট নিয়ে যে লেখাপড়া করেছে এবং আপনার উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে এবং সার্টিফিকেট নিয়ে এসে অ্যাপ্লাই করেছে, উচ্চ মাধ্যমিক দিতে হলে মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়েছে, এবং এখানে 8 থেকে 9ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এমন একটা সার্টিফিকেট নিয়েছে। আজকের দিনে আজকে সহজ হয়েছে, আপনার শিক্ষকরা অনেক অসুবিধায় ছিলেন, ওই যে 8 পাসের সার্টিফিকেট লাগবে পিয়ন দারোয়ান চাকরির জন্যে, গিয়েই নেতা নেত্রীর জন্যে প্রাইমারি স্কুল বোধহয় পাস করে নাই কিন্তু 8 পাসের সার্টিফিকেট লোকালদের যে কোনো হাই স্কুলের মাস্টারকে দিতে হতো। যার জন্য আমি বলেছিলাম যে এই যে এখন একটা জেএসসি শুরু হয়েছে, এটার একটা লাভ হয়েছে অন্তত, যে 8 পাস ওখানে ওই যে পরীক্ষা দেওয়ার জন্য আর প্রেশার তৈরি হবে না স্থানীয় হেডমাস্টারদের উপরে এটা দেওয়ার জন্য, মানে প্রকৃতিভাবে এই জিনিসটা যাবে। এই কাজগুলো হয়েছিল ওই এর জন্য। ওই যে 74-এ যেটা হলো, ওই সময় ওই প্রাইভেট পরীক্ষায় সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছিল, কিন্তু তাও পাশের হার 50-এর ঘরের উপরে যায় নাই। আজকে যেমন করে দেখবেন কিন্তু 50, 57, 58 এর উপরে কখনো কিন্তু পাশের হার যায় নাই। আমাদের সময় একবারই শেষ, আপনাকে অনেক ধন্যবাদ দেওয়ার জন্য। তোফায়েল অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ডেকে আনার জন্য, এবং অনেকক্ষণ ধরে ঘরোয়া পরিবেশে যে আমরা কথাবার্তা বললাম এজন্যে আমার এবং চৌধুরী সাহেবের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলেনিয়ামের সঙ্গে থাকুন।